হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি একটা খুবই ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করতে চলেছি। যারা উচ্চ মাধ্যমিকের পরে সায়েন্স নিয়েছো তারা কিভাবে তাদের পড়াশোনাটাকে হ্যান্ডেল করতে পারবে যাতে তোমরা খুব ইজিলি এন্ট্রান্স এক্সাম যেগুলো WBJEE, তারপরে যেই মেইন, যেই অ্যাডভান্স, নিট, এই সমস্ত এক্সাম একটা ওয়ান প্রিপারেশনের মাধ্যমেই তোমরা তিনটে এক্সামই ক্লিয়ার করতে পারবে। আজকের এই ভিডিওতে আমি সেই মানে ট্রিক্স নিয়ে আলোচনা করবে এবং তোমাদের স্ট্র্যাটেজি বলবো যে কিভাবে তোমরা যদি পড়াশোনা করো তাহলে তোমরা খুব ইজিলি এই তিনটে এক্সাম, এই চারটে এক্সামই সমস্তগুলোই ক্র্যাক করতে পারবে। এবং আমি আমার নিজের বাস্তব এক্সাম্পল দিয়ে তোমাদেরকে দেখিয়ে দেবো। হয়তো কিছু কিছু ক্ষেত্রে তোমাদের কিছু কিছু এক্সাম হয়তো মিডিয়াম যেতে পারে, কিছু কিছু এক্সাম খুব ভালো যেতে পারে। এটা ডিপেন্ড করছে তোমার পারফরমেন্সের উপরে এবং তোমার ইন্টারেস্টের ডোমেইন অফ ইন্টারেস্টের উপরে। কিন্তু আমি যে প্রিপারেশন স্ট্র্যাটেজিটা বলবো এটা ইউনিভার্সাল স্ট্র্যাটেজি, যেটা তোমরা ইউজ করে তোমাদের যারা বেসিক্যালি ওয়েস্ট বেঙ্গল বোর্ড, মানে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন বোর্ডের আন্ডারে উচ্চ মাধ্যমিক দেবে, তাদের ক্ষেত্রে তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথ চারটে সাবজেক্টই থাকে। এবং এই চারটে সাবজেক্টকে কীভাবে ম্যানেজ করে তোমরা ইজিলি মানে এই চারটে এক্সামই ক্র্যাক করতে পারবে একসাথে, ডিফারেন্ট এইম হওয়া সত্ত্বেও। আজকের ভিডিওতে সেটাই হচ্ছে আমার আলোচ্য বিষয়। দেখো, প্রথমে তোমাদেরকে বলি সাবজেক্ট কম্বিনেশন সম্পর্কে। যখন আমরা এই সমস্ত যে এন্ট্রান্স এক্সামগুলো দিই, নিট এক্সামের ক্ষেত্রে তোমার সাবজেক্ট কম্বিনেশন থাকে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যেটার থ্রু তোমরা MBBS করতে পারবে, মানে ডক্টর হতে পারবে। আচ্ছা, যেই মেইনস, WBJEE, যেই অ্যাডভান্স, এই যে তিনটা এক্সাম, এই এক্সামে তোমার হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন থাকে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স। এবারে এই চারটে এক্সাম দিলে তোমরা কি হতে পারবে, BE বা বিটেক করতে পারবে, মানে তোমরা ব্যাচেলার অফ টেকনোলজি অথবা ব্যাচেলার অফ ইঞ্জিনিয়ারিং কোর্স করতে পারবে এবং তোমরা ইঞ্জিনিয়ার হতে পারবে। এবং তারপরে তোমরা প্রাইভেট কোম্পানিতে জব করতে পারো, পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে জব করতে পারো, অথবা UPSC বাগেরা যে সমস্ত ভালো ভালো এন্ট্রান্স মানে এক্সাম আছে এই সমস্ত ক্লিয়ার করে তোমরা বড় বড় পোস্টে যেতে পারো। তো ইঞ্জিনিয়ারিং ইজ এ ভার্সেটাইল ফিল্ড, এখানে কোনো নির্দিষ্ট মানে তোমার লিমিটেশন নেই, তুমি সব কিছু দিকেই যেতে পারো। বাট ইন মেডিকেল দেয়ার হ্যাজ এ লিমিটেশন বিকজ ইউ হ্যাভ ওনলি ওয়ান টু বি আ ডক্টর, সো ইউ হ্যাভ টু বি ডক্টর। ওকে, সো দ্যাটস দ্য মেইন পার্ট। এবারে WBJEE-তে আরও একটা জিনিস হওয়া যায়, সেটা হচ্ছে ফার্মাসিস্ট। এবারে ফার্মাসিস্ট তুমি কিভাবে হবে? ফার্মাসিস্টের ক্ষেত্রে তোমার হচ্ছে সাবজেক্ট কম্বিনেশন থাকে ফিজিক্স আর কেমিস্ট্রি। এবারে WBJEE-তে কি হয়, তোমার যদি দুটো ওয়েতে র্যাঙ্ক হয়, র্যাঙ্ক মানে তোমার হচ্ছে একটা হচ্ছে তোমার ফার্মাসি র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, আর মানে একটা ফিজিক্স কেমিস্ট্রি উপর র্যাঙ্কের উপর ডিপেন্ড করে, আর একটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথমেটিক্স তিনটের উপর ডিপেন্ড করে র্যাঙ্ক পেবে। এবার ফিজিক্স কেমিস্ট্রির উপর ডিপেন্ড করে যে র্যাঙ্কটা বেরোয় সেটা হচ্ছে তোমার মানে ফার্মাসির জন্য যে র্যাঙ্কটা সেটা। এবং ওয়েস্ট বেঙ্গলে ফার্মাসি কলেজ হচ্ছে সরকারি কলেজ শুধুমাত্র একটাই আছে, যেটা জলপাইগুড়িতে আছে। বাকি যেগুলো আছে সব প্রাইভেট কলেজ, কিন্তু তার মধ্যে যাদবপুর হচ্ছে ওয়ান অফ দ্য বেস্ট প্রাইভেট কলেজ। তো কাজেই অসুবিধার কিছু নেই, কিন্তু তোমরা খুব ভালো জায়গাতে যেতে পারবে। এবারে আসি যে তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজি তোমরা কিভাবে করবে। দেখো, আমাদের এই মানে বেঙ্গলে একটা প্রচলন আছে যে আমরা বেঙ্গল বোর্ড থেকে মানে আমরা পিছিয়ে আছি, বাট এটা কিন্তু একদমই ভুল কথা। দেবদত্ত মাঝি বলে একজন আছে, যিনি এই বছরই HS দিয়েছেন। উনি মাধ্যমিকেও র্যাঙ্ক করেছিলেন, উচ্চ মাধ্যমিকেও র্যাঙ্ক করেছেন এবং WBJEE-তেও র্যাঙ্ক করেছেন, যেই মেইনসেও র্যাঙ্ক করেছেন, আশা করি যেই অ্যাডভান্সেও র্যাঙ্ক করে দেবেন এবং নিটেও হতে পারে র্যাঙ্ক করে দেবেন। ঠিক আছে, তো কাজেই এই কিছু মানে ব্যতিক্রম সব জায়গাতেই আছে। আর তোমরা মনে করো যে ওয়েস্ট বেঙ্গল বোর্ড পিছিয়ে আছে, বাট এটা সবসময় সত্য কথা না। এই আমরা যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমাদের যে বুক ভার্সন থাকে, এবার আসছে বুক ভার্সন নিয়ে। দেখো, বেসিক্যালি এই সমস্ত যে এন্ট্রান্স এক্সামগুলো হয়, এই এন্ট্রান্স এক্সামগুলোর সিলেবাস থাকে তোমার হচ্ছে CBSE বোর্ডের ওয়াইজ। CBSE বোর্ডে তোমাদের কি হয়, NCERT বুক থাকে, NCERT বুকের যে সিলেবাস, সেই সিলেবাসের উপর বেস্ট করে তোমাদের এক্সাম হয়। এবারে আমাদের বেঙ্গল বোর্ডের বুকগুলোতেও NCERT সিলেবাসই ফলো করে। ঠিক আছে, সব বই সমস্ত বোর্ডেরই ফলো তোমার হচ্ছে মানে CBSE বোর্ড এবং NTA, ন্যাশনাল টেস্টিং এজেন্সি, যেটা সেটা তারা হচ্ছে সিলেবাস ডিসাইড করে এবং এই সিলেবাসের উপর বেস করে তোমাদের 11 এবং 12 যে ক্লাস সেগুলো হয়। এবারে এই সিলেবাস তোমার সব জায়গায় সেম, শুধু বইয়ের ভার্সন এবং বইয়ের যে ভলিউম সেটা একটু চেঞ্জ হয়। এবারে তোমরা NCERT বই যদি দেখে থাকো, NCERT বইগুলো এরকম ছোট ছোট টাইপের হয় এবং NCERT বই হচ্ছে ইউনিভার্সাল বই, যেটা সব জায়গায় ফলো করে এবং এন্ট্রান্স এক্সামে NCERT বুককেই ফলো করে কোশ্চেন আসে। কিন্তু যেই মেইনস, যেই অ্যাডভান্স এবং WBJEE-তে আমি মনে করি তোমরা যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে হও এবং তোমরা যদি দুয়ারি মজুমদার মাইতির যে পদার্থবিদ্যার বই, তারপরে কেমিস্ট্রির বই, এই কেমিস্ট্রি ছায়াপ্রকাশ টনির বই আর ম্যাথের এসেন এই তিনটা যদি বই যদি তোমরা থরলি যদি পড়ো, মানে পুরো প্রত্যেকটা চ্যাপ্টারে প্রত্যেকটা কোশ্চেন যদি করো না, তোমাকে
টপার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। কারণ এই 3টা বই হচ্ছে ভগবান তুল্য বই, ঠিক আছে। তোমরা যদি এই 3টা বইকে যদি পুরো ইন ডেপথ অ্যানালাইসিস করতে পারো, তাহলে তোমাদেরকে র্যাঙ্ক করা থেকে কেউ আটকাতে পারবে না, ঠিক আছে। এবার আসছি নিটের ক্ষেত্রে। নিটের ক্ষেত্রে হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি। নিটের ক্ষেত্রে আমাদের বায়োলজি বুক, মানে আমাদের যে বায়োলজি বুক, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের যে বায়োলজি বুক, সাঁতার প্রকাশনীর বলো বা ছায়া প্রকাশনীর বলো, এই বায়োলজি বুকটা কি হয়, অনেক ইন ডেপথে লেখা আছে কোশ্চেন, ঠিক আছে। কোশ্চেন বলো, প্রত্যেকটা জিনিস ইন ডেপথে থাকে। এবারে কি হয়, মানে এনসিআরটি বই যদি তোমরা, আরে তোমাদের আমি যদি তোমরা নিট নিয়ে পড়ো, মানে নিটের জন্য খাটো, তাহলে তোমাদেরকে বলবো তোমাদের যে ক্লাস 12 বা 11 যে মানে তোমাদের যে টেক্সট বুক, যেটা ওয়েস্ট বেঙ্গল পর্ষদ তোমাদেরকে সাজেস্ট করছে, সেই বুকটাও পড়ো। এবং তার সাথে সাথে এনসিআরটির একটা বই, এনসিআরটির বইটাকে তোমরা, এনসিআরটির যে বায়োলজির বইগুলো পুরো চেটে দাও, ঠিক আছে। মানে চেটে দাও বলতে খারাপ ভাষা নিও না, পুরো বইয়ের প্রত্যেকটা লাইন রপ্ত করো। কেননা কি হয়, এবছর হয়তো একটু বায়োলজি কোশ্চেনটা ঘুরিয়ে করছে, বা এবছর মানে অ্যাকচুয়ালি গত 5-6 বছরের অ্যানালাইসিস যদি দেখো, এনসিআরটি বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়লে কিন্তু তুমি অ্যান্সার করতে পারবে। এবছরও তাই হয়েছে, যদি এনসিআরটি বইয়ের প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়ো, তাহলে কিন্তু তোমরা অ্যান্সার করতে পারবে। এবারে এনসিআরটি বইয়ের যদি লাইন খুঁটিয়ে নাও পড়ো, তাও তোমরা অ্যান্সার করতে পারবে, যদি তোমরা এই যে ছায়া প্রকাশনী এবং সাঁতার প্রকাশনী যে বইগুলো তোমাদের পর্ষদ আমাদেরকে হচ্ছে সাজেস্ট করে, এই বইগুলো যদি ভালো করে পড়ো, তাহলে তোমরা আরামসে স্কোর করতে পারবে 450+, ঠিক আছে। অনেকে তো 650+ স্কোর করে দেয়, 700 স্কোর করে দেয়, ঠিক আছে, বাংলা মিডিয়াম থেকে। এবারে আসছি তোমার হচ্ছে বাংলা মিডিয়ামে, এটা গেল তোমার হচ্ছে, আমি বললাম বই কিভাবে তোমরা পড়বে, স্ট্র্যাটেজি বললাম। এবারে কতক্ষণ পড়বে, দেখো তোমরা তোমাদের মানে আমি তোমাদেরকে একটা কথাই বলবো, তুমি যদি যে সাবজেক্টটা পড়ছো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, বায়োলজি বলো, ম্যাথ বলো, যদি তুমি ইন ডেপথে পড়ো এবং মন দিয়ে পড়ো, তাহলে তোমার 4টে এক্সামের প্রিপারেশন একসাথেই হয়ে যাবে, ঠিক আছে। কোনো আলাদা করে প্রিপারেশন করার কোনো দরকার পড়বে না। আমি আমার নিজের এক্সাম্পল দিয়ে পড়ছি। আমার হয়তো সিলেবাস শেষ করতে অনেক টাইম লেগেছিল, ঠিক আছে, সিলেবাস শেষ করতে তোমার তো অনেক টাইম লাগবে, কিন্তু তুমি যদি প্রত্যেকটা সাবজেক্টকে যদি একবার এবং সেই একই টাইমে যদি সুন্দর করে যদি ভালো করে ইনডেপথে পড়ো এবং প্রত্যেকটা কনসেপ্ট যদি বোঝো, তাহলে তোমাদের যেই মেইন যেই অ্যাডভান্স এক্সাম ক্লিয়ার করা এবং WBJEE এক্সাম ক্লিয়ার করা একটু হলেও ইজি হবে, ঠিক আছে। খুব যে ইজি হবে তা বলছি না, বাট একটু হলেও ইজি হবে এবং তোমরা র্যাঙ্ক করে ভালো কলেজ পেতে পারবে, ঠিক আছে, এটাই। এবারে তোমাদেরকে বলছি কতক্ষণ পড়বে। ম্যাক্স টু ম্যাক্স 16-17 ঘন্টা তো তোমাদের পড়তেই হবে, যদি তোমরা ভালো নাম্বার পেতে চাও। ভালো নাম্বার পেতে গেলে তোমাদেরকে অবশ্যই একটু বেশি পড়তে হবে, কারণ তোমাদের বইয়ের ভার্সানটা অনেকটাই মোটা, ঠিক আছে। ক্লাস 10-এ তোমরা যে বই পড়ে এসছো, সেই বইয়ের তুলনায় এই বই প্রায় 10 গুণ মানে ভারী এবং 10 গুণ মোটা ভলিউম, ঠিক আছে। সো কাজেই তোমাদের পড়াশোনাটাকেও 10x বাড়াতে হবে। যেমন বইয়ের ভলিউম হবে, তেমন ভাবেই রেশিওতে তোমাদের পড়াশোনা করতে হবে। এবারে তোমরা প্র্যাকটিস কতক্ষণ করবে, দেখো প্রত্যেক দিন আমি তোমাদেরকে বলবো, প্রত্যেক দিন 4 পেজ করে নতুন নতুন কনসেপ্ট তুমি মানে নিজের মধ্যে গেইন করো, এবং তার সাথে কি করো, প্রিভিয়াস যতগুলো কনসেপ্ট তুমি গেইন করেছো সবগুলো একবার করে রিভাইজ করো। তাতে কি হয়, তোমার যে প্রবলেম সলভিং করার ক্ষমতাটা সেটা অনেকটা বাড়ে, এবং এর ফলে কি হয়, তোমরা যদি কোশ্চেন পেপার সলভ করতে যাও, তখন কি হয়, তোমাদের জিনিসগুলো মনে থাকে এবং কনসেপ্টের সাথে মিলিয়ে তোমরা ইজিলি কোশ্চেনগুলোকে সলভ করতে পারো। সো কাজেই মানে আমি জাস্ট এটাই বলবো, যখন তুমি নতুন কিছু কনসেপ্ট শিখছো, পুরোনো কনসেপ্টগুলোকে ভুলে যেও না, পুরোনো কনসেপ্টগুলোকে তার সাথে একবার করে রিভাইজ করে নেবে যখন তুমি রুমে এসে পড়ছো, ঠিক আছে, এটাই স্ট্র্যাটেজি। এবারে তোমাদেরকে বলবো যে কিভাবে তোমরা এইটাকে মেনটেন করলে, ঠিক আছে। এবার হচ্ছে এক্সামের প্যাটার্ন নিয়ে বলবো। দেখো এখন না এনটিএ তোমাদের যেই মেইন যেই অ্যাডভান্স ইংলিশে তোমাদের হবে, যেই অ্যাডভান্স ইংলিশেই পরীক্ষা হবে, যেই অ্যাডভান্স তোমাদের, আমি এখন আপাতত যেই অ্যাডভান্সটাকে পাশে রেখে এখন তোমাদেরকে আমি বলছি যেই মেইন WBJEE নিয়ে। যেই মেইন WBJEE এবং নিট যে এক্সাম, এই 3টে এক্সামে তোমাদের বাংলা ভাষাতেও পরীক্ষা হয়। সো কাজেই আমি জানি বাংলা বোর্ড থেকে যে সমস্ত মানে ছেলেরা উচ্চ মাধ্যমিকে সায়েন্স নিয়ে পড়ে, অনেক স্টুডেন্টের মধ্যে ইংলিশের প্রতি একটা ভীতি থাকে। এই ইংলিশের প্রতি ভীতিটা তাদেরকে মনোবল কোথাও না কোথাও একটু হলেও ভেঙে দেয় এন্ট্রান্স এক্সামের জন্য। তাই জন্য ম্যাক্সিমাম টাইমই দেখা যায় যে বাংলা বোর্ডের তুলনায় CBSE বোর্ড এবং ICSE বোর্ডের স্টুডেন্টরা এন্ট্রান্স এক্সামে বেশি কোয়ালিফাই করে।
এবারে তোমরা যদি তোমাদের এই মনের ভীতিটাকে সরিয়ে নাও এবারে, তাহলে তোমাদের ক্ষেত্রে কোনো প্রবলেম হবে না। কেননা তোমাদের বাংলা মিডিয়ামেও কোশ্চেন হয়, ঠিক আছে। এবার তোমরা যদি বাংলা স্ট্রিম চুজ করে থাকো, মানে বাংলা ল্যাঙ্গুয়েজ চুজ করে থাকো, তাহলে তোমাদের কোশ্চেন পেপার ইংলিশ এবং তার সাথে বেঙ্গলি থাকবে। তোমরা যদি তোমাদের যদি ইংলিশে পড়ে থাকো, তোমরা তোমাদের মানে প্রিপারেশনটা যদি ইংলিশে নাও, তাহলে ইংলিশে অ্যান্সার করতেও পারবে, সাথে বেঙ্গলি আছে তোমার নিজের ল্যাঙ্গুয়েজ, কোনো প্রবলেম হবে না। আর যদি তোমরা বাংলাতে প্রিপারেশন নাও তাহলে বাংলা তো আছেই, আর যদি কোনো টার্ম বুঝতে অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে ইংলিশ তো ল্যাঙ্গুয়েজ রয়েছে। দেখো, আমি তোমাদেরকে একটা কথা বলবো, ইংলিশের প্রতি ভীতিটাকে কম করো। কারণ যখন তোমরা গ্র্যাজুয়েশন বা বিটেক বা বিএসসি বা তোমার হচ্ছে এমবিবিএস, এই সমস্ত প্রফেশনাল কোর্স, জেনারেল কোর্স, অনার্স কোর্স, যে কোর্সগুলো করবে সব কিন্তু ইংলিশে, ওখানে কিন্তু বাংলার কোনো মানে ধরা ছোঁয়া নেই। সো কাজেই এখন ইংলিশের ভীতিটাকে একটু হলে কম করে বাংলা মানে এই সমস্ত জিনিসপত্রগুলোকেও যেমন প্রিপারেশন করছো, ইংলিশটাকে তেমনই থরলি বানাও। আমি দেখেছি বেঙ্গলি মিডিয়ামে যে সমস্ত স্টুডেন্ট থাকে, ভালো ভালো স্টুডেন্টদের কথা ছেড়ে দাও, যারা হচ্ছে অ্যাভারেজ স্টুডেন্ট এবং অ্যাভারেজের থেকে একটু উপরে এবং ভালো এবং অ্যাভারেজের মধ্যবর্তী স্টুডেন্ট, তাদের কিন্তু একটু ইংলিশের প্রতি ভীতি আছে। আমারও একটু ইংলিশের প্রতি ভীতি ছিল। সো সেই ভীতিটাকে আমি কাটাতে পেরেছি যখন আমি ক্লাস 12-এ উঠি তখন। কারণ তখন আমি কিছু টিচারের সান্নিধ্যে এসেছিলাম এবং সেই সমস্ত টিচার সত্যি গুরুদেব, ভগবান তুল্য মানুষ, এবং তাদের জন্যই আমি আজকে যা কিছু করার করতে পেরেছি, নাহলে আমি কিছুই করতে পারতাম না। সেই সমস্ত টিচারদের অবদান সত্যিই অতুলনীয়। এবং তোমার ক্লাস 11-12-এর যদি ভালো প্রিপারেশন হতে চাও এবং ভালো কনসেপ্ট বিল্ড করতে চাও, তাহলে অবভিয়াসলি একটা টিচারের ভূমিকা 100%, মানে টিচারের ভূমিকা তো রয়েছে, ঠিক আছে। সো তোমরা টিচারটাকে চুজ করো একটু দেখে শুনে। কারণ অ্যাকচুয়ালি কি হয়, এখন না ক্লাস 10-এর পরে যখন 11-12-এ উঠবে তখন টিচারটা একটু ব্যবসায়িক ভিত্তিক হয়ে যায়। মানে এরকম টাইপের হয় যে বহুত স্টুডেন্ট থাকে, তোমার প্রতি অতটা মনোযোগ দিতে পারে না। মানে তুমি কতটা ডাউট স্যারের কাছে নিয়ে আসতে চাইছো ততটা ওরা সলভ করতে পারে না, কারণ অনেক স্টুডেন্ট থাকে এবং তাদেরও একটা মনোভাব থাকে আমাকে এই সিলেবাসটা কমপ্লিট করতে হবে, কারণ সিলেবাস বহুত সিলেবাস এবং সীমিত সময়। সো কাজেই তারাও চাইবে তাড়াতাড়ি করে স্পিডি একটা করে চ্যাপ্টার কমপ্লিট করানো। কিন্তু তুমি যদি ভালো স্টুডেন্ট হয়ে থাকো তাহলে তুমি অবশ্যই করে ডাউটগুলোকে ভালোভাবে জিজ্ঞাসা করবে। এই ক্ষেত্রে কিন্তু ডিপেন্ড করছে টিচার কতটা জানে তার উপরে। আমি এমনও টিচার দেখেছি যারা বেশি কিছু জানে না, ঠিক আছে, কিন্তু পড়ানোর জন্য উৎসুক এবং পড়ায়ও ভালো, অনেক স্টুডেন্ট পড়ায়, কিন্তু কি হয় ওরা সাজেস্টিভ পড়ায়, মানে তোমার হচ্ছে চ্যাপ্টারগুলোকে সাজেস্টিভ ওয়েতে, মানে এই কোশ্চেনটা করো, এরপর এই কোশ্চেনটা করবো, এরপর এই কোশ্চেনটা করবো, এরপর এই কোশ্চেনটা করবো, এরকমভাবে বেরিয়ে যায় এবং এটা 3-4 বছর ধরে করে আসছো তো কাজের স্যারের পুরো মনে থাকে। কিন্তু এই জিনিসটা খুব খারাপ জিনিস। দেখো, যখন তোমরা কিছু করছো তখন প্রত্যেকটা কোশ্চেন করো, প্রত্যেকটা কোশ্চেন, ঠিক আছে। প্রত্যেকটা কোশ্চেন যদি না করো তাহলে তুমি অবভিয়াসলি বুঝতে পারো, হ্যাঁ তোমার কাছে টাইম লাগবে অবশ্যই। তোমার তো 24 ঘন্টা পড়ে আছে, 24 ঘন্টার মধ্যে তুমি 16-17 ঘন্টা পড়ো না। টিচারের কাছে যদি নাই বা করো, বাড়িতে এসে করো, বাড়িতে এসে প্রত্যেকটা কোশ্চেন প্র্যাকটিস করো, তারপর টিচারকে দেখাও। এবার টিচার যদি তোমার বন্ধুত্ব পরায়ণ হয়, মানে টিচার যদি বোঝে যে হ্যাঁ তুমি ভালো করে পড়াশোনা করছো এবং তোমার ওগুলো বলে দেওয়া উচিত, তাহলে অবভিয়াসলি টিচার তোমাকে বলে দেবে, ঠিক আছে। আর কোনোদিনও আমি দেখেছি ম্যাক্স 9-75% টিচারই ভালো হয়, 25% টিচার একটু ব্যতিক্রম হয়, তারা একটু বেশি ব্যবসায়িক মনোভাব হয়ে যায়। তাহলে সেটাকে যদি তোমরা ইগনোর করো তাহলে সেক্ষেত্রে দেখা যায় ভালো টিচার বহুত আছে, ঠিক আছে। তোমাদের নিজেদেরকে খুঁজে নিতে হবে টিচার, এবং সেরকমভাবে খুঁজে নিয়ে তোমাদেরকে প্রিপারেশনটা সেরকমভাবেই করতে হবে, ঠিক আছে। ওকে, এই গেল পুরো প্রিপারেশন স্ট্র্যাটেজি এবং এক্সাম কিভাবে দেবে সেটা নিয়ে বললাম। এবার এরপরে যখন তোমরা এক্সাম দিয়ে উত্তীর্ণ হবে তখন কিন্তু পুরোটাই ইংলিশ, তো কাজেই ইংলিশের প্রতি ভীতিটা ছেড়ে দাও। তো আজকের ভিডিওতে যা বলার আমি বলে দিয়েছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের কাছে মানে একটু হলেও হেল্পফুল লাগবে, যারা এখন ক্লাস 11-এ উঠেছো এবং যারা এন্ট্রান্স এক্সামগুলোর জন্য প্রিপারেশন নিতে চাইছো। কীভাবে প্রিপারেশন নেবে পুরোটাই বললাম, এবং কেমনভাবে প্রিপারেশন নেবে সেটাও বললাম। নিজেকে স্ট্রং করো এবং এগিয়ে যাও। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে ক্লিক করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয়। তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। আর প্লিজ অবশ্যই সাবস্ক্রাইবটা করো। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।